ইনপুট এখানে, তোমরা একটু এখানে ইনপুট দিবা আমাকে যে কিছু বুঝো কিনা। তাহলে আমরা রেকর্ডিং শুরু করলাম, এবার একটু ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, আমাদের পরীক্ষায় যে প্রবলেম গুলো আসবে তাদের মধ্যে একটা হচ্ছে এটা, এরকম টাইপের প্রবলেম আমি পরীক্ষায় তোমাদের দিব। সুতরাং তোমরা তোমাদের মতো করে ভালো করে এই জিনিসটা বুঝবা, যাতে তোমরা পরীক্ষায় যেতে পারো এবং 5টা মার্ক যাতে আনসার করতে পারো। পরীক্ষায় কিন্তু এটা দিব না, এরকমই ম্যাথ দিব। দেখো ফার্স্টে আমরা একটু আসি, এখানে আমরা কি দেখতেছি দেখো, এ পাইজোইলেকট্রিক ক্রিস্টাল উইথ এ ভোল্টেজ সেন্সিটিভিটি অফ 100 ভোল্টেজ মিটার পার নিউটন। একটা পাইজোইলেকট্রিক ক্রিস্টাল আছে, তার হলো ভোল্টেজ সেন্সিটিভিটি হলো হচ্ছে 100 ভোল্টেজ মিটার পার নিউটন। আমরা ভোল্টেজ সেন্সিটিভিটি কি দ্বারা প্রকাশ করতাম? আমরা ভোল্টেজ সেন্সিটিভিটিকে জি দ্বারা প্রকাশ করতাম, আমাদের হয়তো মনে আছে। তারপর আমরা দেখতেছি ওই যে ক্রিস্টালের মধ্যে আমাদের কিছু পরিমাণ ক্যাপাসিটর ফর্ম হয়, সেই ক্যাপাসিটরের মান হইলো 1600 পিকোফ্যারাড। পিকোফ্যারাড মানে কত? 10⁻⁻12 ফ্যারাড। ঠিক আছে, এবং এখানে কিছু লিকেজ রেজিস্ট্যান্স থাকে, তার মান হইলো 10⁻12 ও ক্রিস্টালটা আমাদের একটা অ্যাম্পলিফায়ারের সাথে যুক্ত করা আছে। তোমার নিচে একটা ছবি দেখতেছো, এখানে কিন্তু আমরা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট অফ এম দ্বারা আমরা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে যুক্ত করছি। এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি যদি এই পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে যদি তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করো, সেই ফোর্সটা কিন্তু অবশ্যই ডাইনামিক ফোর্স হইতে হবে। ভালো করে বোঝো, ফোর্সটা যদি স্ট্যাটিক ফোর্স হয় তাহলে কিন্তু তুমি আউটপুটে কোনো ভোল্টেজ পাবা না। তোমার ফোর্সটা হইতে হবে কি? তোমার ফোর্সটা হইতে হবে ডাইনামিক ফোর্স, অবশ্যই গতিশীল ফোর্স হইতে হবে, বা সাইন ওয়েভের মতো কোনো ফোর্স হইতে হবে। তোমাকে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্সের মান দিলাম F = 0.1 নিউটন। এখন তোমাকে প্রশ্ন করতেছি, হোয়াট উইল বি দা আউটপুট ভোল্টেজ? তোমার আউটপুট ভোল্টেজ কত হবে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে এটা বোঝার আগে আমরা আগে সিম্পল আগে জিনিসগুলো বুঝে নেই। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের কাজ কি ছিল? পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের কাজ হইলো, পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার হলো ওই ধরনের ট্রান্সডিউসার যেগুলো আমরা ফোর্সটাকে কি করে, ফোর্সটাকে ভোল্টেজের মাধ্যমে কনভার্ট করে। আমরা এখানে একটা ভোল্টেজ পাবো, একটা ফোর্স অ্যাপ্লাই করব, সেই ফোর্সটাকে আমরা ভোল্টেজের মাধ্যমে কনভার্ট করব। তাহলে আমাদের মেন কাজটা কি হবে? আমাদের মেন কাজটা হবে এই পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার থেকে আমরা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজ ভি এর মানটা আমরা বের করব। আমরা গত ক্লাসের আগের ক্লাসে, সেটাও আমাদের একটা এক্সট্রা ক্লাস ছিল, এক্সট্রা ক্লাস না, একটা মেকআপ ক্লাস ছিল, সেই ক্লাসে কিন্তু আমরা একটা ডেরিভেটিভ প্রমাণ করছিলাম। সূত্রটা ছিল এরকম যে আমাদের একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার থেকে কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজের ইকুয়েশন হলো ভি = জিপিটি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, জিপিটি। এখানে জি মানে কি হইলো? এখানে জি মানে হইলো হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট। পি মানে কি হলো? পি মানে প্রেসার, আর টি মানে হলো থিকনেস। আমাদের কোশ্চেনে কিন্তু আমি কোনো প্রেসার পাই নাই, ঠিক না? আমাদের কোশ্চেনে কিন্তু কোনো প্রেসার বলা হয় নাই, কিন্তু ফোর্সের কথা বলা আছে। আমরা জানি কি? আমরা জানি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় তাকেই বলা হয় প্রেসার বা চাপ বলে। তাহলে আমরা বলতে পারি P = F/A। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা আছে সেই বসাবো। তাহলে আমরা লিখি জি, পি এর পরিবর্তে লিখবো F/A, আর এখানে আমরা টি লিখবো। তাহলে এখন আমরা দেখো আমাদের এই যে ইকুয়েশনে কি পরিমাণ ভোল্টেজ তুমি পাবা, সেই ভোল্টেজের মান যদি তুমি বসাও, জি এর মান আমাদের দেওয়া আছে 100, এখানে 100 লিখলা। আমাদের এফ এর মান দেওয়া আছে 0.1 নিউটন, তাহলে আমরা 0.1 লিখবো। তাহলে জি এর মান, এফ এর মান পাইছি হচ্ছে 0.1। আর এখানে যে এরিয়া আছে, এ মানে তো এরিয়া বা ক্ষেত্রফল, এখানে এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু আমি এখানে লিখে রাখছি। দেখো এরিয়া দেওয়া আছে হচ্ছে 0.25। আর টি মানে কি? টি মানে হলো সময় না, কিন্তু টি মানে আমরা বোঝাই হচ্ছে থিকনেস। এটার কত থিকনেস সেটা আমি এখানে বোঝাই। দেখো তো এখানে থিকনেস কত দেওয়া আছে? 10 মিলিমিটার, ঠিক না? তাহলে আমরা এখানে লিখবো গুণন 10 × 10⁻⁻3, কারণ
মিলিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে আমরা মিলিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তাহলে আমরা 10⁻³ দ্বারা গুণ করে দিই। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে তুমি একটা ভোল্টেজ পাবা, সেই ভোল্টেজের মান হবে 0.4 ভোল্ট। এখন বলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে ভোল্টেজ উৎপন্ন হলো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। সবাই তো বুঝতে পারছো যে আমাদের, বলো। বুঝলাম যে এরিয়াটা 0.25 মিটার টু দি পাওয়ার স্কয়ার না? মিটার স্কয়ার। জি স্যার। হ্যাঁ, মিটার স্কয়ার। জি জি জি। এরিয়া, এটা তো আমাদের ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, প্রস্থের একক মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে? মিটার স্কয়ার। জি স্যার, ঠিক আছে। তাহলে আমাদের এটা তো আমাদের কোনো সমস্যা নাই, আর এগুলো মান পরীক্ষায় দেওয়া থাকবে, তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের প্রথম একক তো ভোল্ট হবে, তাই না? আমাদের প্রথম কাজটা হবে যে আমরা একটা ভোল্টেজ বের করব, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব বা প্রেসার অ্যাপ্লাই করব। হ্যাঁ, একক ভোল্ট হবে। হ্যাঁ, এটা একক কিন্তু ভোল্ট হবে, এটা দিতে হবে কিন্তু পরীক্ষায়। এর একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা পাইজোইলেকট্রিক নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তখন আমরা কত ভোল্টেজ পাচ্ছি? তখন আমরা ভোল্টেজ পাচ্ছি 0.4 ভোল্ট। ঠিক আছে না? তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করব, এখন নিজে প্র্যাকটিস করব, অফেম নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমাদের যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে, সেটা আমরা প্রিভিয়াস সেমিস্টারে কিছু করে আসছি। এখানে আমরা ইনভার্টিং মোডে যখন অ্যাপ্লাই কাজ করে, যখন অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা ইউজ করি, তখন আমরা নেগেটিভ টার্মিনালে একটা রেজিস্টরের মাধ্যমে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। ধরো এই রেজিস্টরের নাম দিলাম হচ্ছে R1, তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম V, আর এই রেজিস্টরটা ফিডব্যাকের মাধ্যমে আমরা আউটপুটে পাবো। তাহলে এখানে আমরা ফিডব্যাকের মাধ্যমে আউটপুটটা বের করব। তাহলে এখানে প্লাসটাকে গ্রাউন্ড করে দিলাম, আর এখানে RI দিলাম, এখানে RF দিলাম। তাহলে এটা এরকম যদি কোনো অ্যাম্পলিফায়ার আমরা যদি পাই, তখন এর আউটপুট ভোল্টেজ কত হয়? এটা কিন্তু আমাদের মুখস্থ থাকার কথা, যে এরকম যদি একটা অ্যাম্পলিফায়ার যদি আমরা পাই, সেটা যদি হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়। ইনভার্টিং কেন বলতেছি বলতে পারবা? ইনভার্টিং বলতেছি এই কারণে, আমরা ভোল্টেজটাকে কোথায় অ্যাপ্লাই করছি? দেখো, এখানে কিন্তু দুটো টার্মিনাল আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, ঠিক না? আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি কোন জায়গায়? ইনভার্টিং টার্মিনালে অ্যাড করছি। হ্যাঁ, মানে আমরা হচ্ছে নেগেটিভ অ্যাপ্লাই করতেছি, বিধায় সে ইনভার্ট হবে, মানে নেগেটিভ একটা আউটপুট পাবো আমরা। তাহলে নেগেটিভ আউটপুট পেলে কি লিখবো? মাইনাস RF বাই RI ইনটু VI। হ্যাঁ, RF বাই RI ইনটু VI। হ্যাঁ, ইনটু V। এটাই কিন্তু আমাদের, হ্যাঁ, ইনটু V, এটাই কিন্তু আমাদের হচ্ছে একটা আউটপুটের স্ট্রোক। জি, এটাই হলো আমাদের কথা, যে এটাই কিন্তু আমাদের একটা অফেমের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা আউটপুট ভোল্টেজ পাই। আমরা যে ছবিটা দেখছিলাম, আমরা যে ম্যাথ করতেছিলাম, সেটাও কিন্তু এটা ব্যতীত অন্য কিছু না, আমরা কিন্তু এটাই কিন্তু করতেছিলাম। দেখো, এখানেও কিন্তু আমাদের ওই রকম একটা অ্যাম্পলিফায়ারের ছবি দেওয়া আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো ম্যাথের ছবি? জি স্যার। জি স্যার। তোমরা কি আমার কথা আটকে পাচ্ছ না ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছ? স্যার মাঝে মাঝে আটকে আসে। মাঝে মাঝে আটকে আসে। তাহলে আমাকে একটু বলবা যখন আটকে যাবে। দেখো তো এবার ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আমরা মোটামুটি তাহলে এখন একটু শুরু করি। দেখো, তাহলে হচ্ছে আমরা যে অফেম নিয়ে পড়াশোনা করতেছিলাম, সেই অফেমটা কিন্তু আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এটাও কিন্তু আমাদের এক ধরনের অফেম। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা পাইছি। এখানকার ইনপুট ভোল্টেজ কত হইলো সেটা কিন্তু আমরা বের করা শিখছি। ঠিক আছে, তাহলে এখানকার এই পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর যেটা আছে, সেটাকে পরিবর্তন করে আমরা কি লিখবো? আমরা এখানে একটা ভোল্টেজ লিখবো, তার মান হবে হচ্ছে
প্লাস মাইনাস ভি, ঠিক আছে না? ঠিক আছে তো? জি স্যার। তাহলে দেখো আমাদের কিন্তু এই ইনভার্টিং যে ইনপুট ছিল সেখানে কিন্তু একটা রেজিস্টর থাকা লাগতো। আমরা যে একটু আগে দেখলাম, আগে ছবি দেখলাম, একটা ম্যাথ দেখলাম, সেখানে কিন্তু এখানে একটা রেজিস্টর ছিল। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা রেজিস্টর আসবে। কিন্তু আমরা দেখতেছি এখানে কিন্তু ক্যাপাসিটর আর লিকেজ রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর আমরা জানি যে পাইজোইলেকট্রিক ট্রানজিস্টরের ক্ষেত্রে এই ক্যাপাসিটর আর এই আমাদের রেজিস্ট্যান্স সেটা কিন্তু প্যারালালি থাকে। তাহলে এখানে আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে, যে ইম্পিডেন্স থাকবে, সেটা কিন্তু এভাবে ক্যাপাসিটর একটা থাকবে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, এভাবে প্যারালালি থাকবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি হবে? আমাদের মেন কাজটা হবে শুধুমাত্র এর মানটা বের করা। যদি তুমি এর মানটা বের করতে পারো তাহলে তোমার কিন্তু প্রবলেম সলভ করতে আর দেরি হবে না। তাহলে এখন আমাদের কাজ হলো এখানে যে ক্যাপাসিটরের মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে, সি সমান সমান 1600 পিকোফ্যারাড। আমরা কিন্তু এই 16 সি ইউজ করতে পারবো না, আমরা ডিরেক্টলি কিন্তু সি ইউজ করতে পারবো না। আমরা কি করব, সিটাকে কনভার্ট করে নিতে হয়। আমরা যখন ট্রিপলি 201 এ পড়ছিলাম তখন আমরা দেখছি এই সিটাকে পরিবর্তন করে আমরা কি লিখি এক্স সিতে কনভার্ট করি, এবং এর মান হইলো 1/J2πfc। ঠিক আছে? এবং এর মান কত হইলো? এর মান হইলো 1/J2πfc। ঠিক আছে? তাহলে এখন বলো তো আমাদের দেশের ফ্রিকোয়েন্সি কত? মনে আছে কারো? বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। এই 220 ভোল্ট রে। ফ্রিকোয়েন্সি যদি 220 হইতো তাহলে কাজ হইতো। না স্যার, ফ্রিকোয়েন্সি হচ্ছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে এফ আছে আমরা কোশ্চেনে খুঁজবো। ঠিক আছে? আমরা কোশ্চেনে খুঁজবো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কিনা। আমাদের কোশ্চেনে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিটা এখানে 50 লিখবো, যেহেতু কোশ্চেনে দেওয়া নাই। আর যদি কোশ্চেনে দেওয়া থাকতো তাহলে আমরা ওই ফ্রিকোয়েন্সি কিন্তু ইউজ করতাম। যেহেতু এখানে দেওয়া নাই তাহলে আমরা এখানে 50 হার্টজ ইউজ করবো। মানে মাইক মিউট কর। আর একটু মিউট করতে বলেন। কথা দেখলাম দেশের ভাষা আর কি বুঝতে পারি। হ্যাঁ দেশের ভাষা মানে তোর মাইক মিউট কর। এক মিনিট। হ্যাঁ শুনতে পাচ্ছ এখন? ওকে মিউট করতে লাগে আমি দেখে মিউট হয়ে গেছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কাজ হইলো এখানে এক্সি তে কনভার্ট করে নিব। এক্সি তে কনভার্ট করার সূত্র হলো 1/J2πfc। ঠিক আছে? তাহলে এখানে 2 পাই নিলাম, এফ এর মান তো আমরা জানি, সি এর মানও আমরা জানি, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা J2πfc এর মাধ্যমে মানটা বের করে নিব, কোনো প্রবলেম নাই। তাহলে এখানে একটা মান পাবো, আর এখানে আমাদের রেজিস্টার দেওয়া আছে। এখন বলো এই রেজিস্টার আর এক্সি সিরিজে আছে না প্যারালালে আছে? স্যার প্যারালালি আছে। বলতো এখানে কি আছে, সিরিজ না প্যারালাল? তাহলে প্যারালাল আছে। তাহলে আমরা এখন এখানে একটা মান পাবো, তার মান ধরলাম জেড। ঠিক আছে? এখানে আমরা নাম দিলাম, একে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম। এই জেড সমান সমান আমরা কি লিখতে পারি? জেড সমান সমান আমরা লিখতে পারি এক্সি প্যারালাল আর। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে এখানে একটা জেড এর মান পাবো। এখন যদি আমরা আউটপুট ভোল্টেজ বের করতে চাই তখন আমাদের আউটপুট ভোল্টেজ কত হবে? আমরা বলতে পারি ফিডব্যাক রেজিস্টার হচ্ছে 2K মানে কত? 2000 ওহম। আর আমাদের হচ্ছে ফিডব্যাকের সাথে ভোল্টেজের সাথে একটা রেজিস্টার থাকে তার নাম জেড। এই জেড এর মান বের করে এখানে আমরা ইনপুট দিব। ঠিক আছে? দেওয়ার পর এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 0.4। এখানে আমরা মান বসাবো, মান বসে যেটা পাবো সেটাই হলো আমাদের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। আর এটাই আমি তোমাদের পরীক্ষায় বের করতে দিব। ঠিক আছে? যে আমাদের ফার্স্টে কাজ হবে, একটা ফোর্স থাকবে, সেই ফোর্সের কারণে কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয় সেই ভোল্টেজটা বের করে নিব। সেই ভোল্টেজটা বের করে নেওয়ার পর
ওই ভোল্টেজটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজের মান বের করব। বুঝতে পারছো? স্যার স্যার যেটা কিভাবে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স যে প্যারালালি থাকবে এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো কিভাবে, দেখো আমরা যখন ফার্স্ট ইয়ার ক্লাসে যখন করছিলাম তখন আমি কিন্তু একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাকে পড়তে বলছিলাম। দেখো আমরা কিন্তু এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাকে পড়তে বলছিলাম, দেখতে পাইছো? এই দেখো এখানে একটা আমাদের সার্কিট দেখানো যাচ্ছে। এই সার্কিটের মধ্যে আমরা দেখো এখানে কি আছে, জি স্যার। এই দেখো এটা হলো আমাদের ক্যাপাসিটর, এটা হলো আমাদের হচ্ছে লিকেজ রেজিস্ট্যান্স। এই ক্যাপাসিটর আর লিকেজ রেজিস্ট্যান্স কিন্তু আমাদের এখানে প্যারালালি আছে। জি স্যার বুঝতে পারছি। এবার তো ক্লিয়ার তো না? জি স্যার। আমাদের হচ্ছে এই ক্যাপাসিটর আর লিকেজ রেজিস্ট্যান্স প্যারালালি আছে, বিধায় আমরা ওখানে একটা প্যারালালি তাহলে এটাই হলো আমাদের হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার নিয়ে যত কাজ ছিল সেগুলো আমরা শিখলাম। এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসবে, সেগুলো তোমাদের কোশ্চেন আমি লিখেও দিয়েছিলাম। এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় তুমি পাবা, চোখ বন্ধ করে একটা ম্যাথ পাবা, অবশ্যই সেই ম্যাথটা লাস্টের ম্যাথের মতো হইতে পারে। তোমরা বাসায় আগে একটু ট্রাই করবা, ট্রাই করার পর যদি না বুঝো নেক্সট দিন আমি আবার করে দেবো, সমস্যা নাই, কিন্তু স্যার বাসায় একটু লাস্ট ক্লাসে আমার বাসায় কারেন্ট ছিল না, তো আমি ক্লাসটা করতে পারিনি। ওই ভিডিওটা আমি আপলোড করে দিছি তোমাদের। যদি তোমার তাও প্রবলেম মনে হয় তাহলে আমাকে একটু নক দিলে আমি তোমাকে একটু এক্সট্রা টাইম দিব, ঠিক আছে? ওই টাইমে তুমি যদি জয়েন করো তাহলে আমি তোমাকে দেখে দেবো, সমস্যা নাই। ওকে স্যার। তাহলে আমাদের হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার নিয়ে যত প্রশ্ন ছিল আমাদের শেষ হয়েছে, কিন্তু এখন আমরা নতুন একটা টপিক শুরু করব। এই টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মজার টপিক। একটা জিনিস যদি তুমি বোঝো তাহলে যে কোনো জিনিসই তুমি বর্ণনা করতে পারবা, ঠিক আছে? আর ভালো কথা হইলো এখানে আমাদের কিছু অ্যানিমেশন ভিডিও আছে, আমরা ওগুলো দেখেও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ড হইতে পারবো, বুঝতে পারবো যে আসলে আমরা বুঝি নাই বা আমরা কি বুঝতেছি। তাহলে আমাদের নতুন টপিক এখন শুরু করতেছি আমরা। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ অপটোইলেকট্রিক ট্রান্সডিউসার? জি স্যার। দেখো আমরা তাহলে এখন একটু শুরু করি। অপটোইলেকট্রিক ট্রান্সডিউসার নিয়ে কথাবার্তা বলা আছে আমাদের। আমাদের আজকে টপিকটা হচ্ছে অপটোইলেকট্রনিক ট্রান্সডিউসার লেসন 2। তাহলে ট্রান্সডিউসারের কাজটা কি? ট্রান্সডিউসার হলো এক ধরনের ডিভাইস যেটা নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। ট্রান্সডিউসার হলো এক ধরনের স্যার ইকো হচ্ছে অনেক। হ্যাঁ আমাদের পিসিটাও অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? ট্রান্সডিউসার হলো আমাদের এক ধরনের ডিভাইস, সেটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমাদের কনভার্ট করবে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা বুঝতেছি অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসার মানে কি আসলে। অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসার হলো ওই সকল ট্রান্সডিউসার যেগুলো লাইট এনার্জিটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভোল্টেজ, কারেন্ট অথবা রেজিস্টিভিটি চেঞ্জের মাধ্যমে প্রকাশ করবে, ঠিক আছে? তাহলে আমরা এখন যে সকল ট্রান্সডিউসার গুলো বলবো সেই সকল ট্রান্সডিউসারের মেইন কাজটা হবে সেগুলো হচ্ছে লাইটে যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে সে ইউজ করবে, ইউজ করার পর একটা ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে আমাদের রিপ্রেজেন্ট করবে। সে যে পরিমাণ এনার্জিটা লাইট এনার্জিটা অ্যাবজর্ব করবে আমরা আউটপুটে কিন্তু সেই পরিমাণ ভোল্টেজ অথবা কারেন্ট পাবো। এটাই হলো আমাদের আজকে টপিকের মেইন বিষয়। তাহলে এখানে আমাদের লার্নিং কিছু আউটকাম আছে। দেখো লার্নিং আউটকামস আছে কি, আফটার এন্ডিং দ্য লেসন দ্য স্টুডেন্ট উইল এবল টু নো অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অপটোইলেকট্রনিক ট্রান্সডিউসার। আমাদের এই যে লেসনটা আছে এই চ্যাপ্টার 2 যদি আমরা করতে পারি, শেষ করি, তখন আমাদের মধ্যে অপটোইলেকট্রনিক ট্রান্সডিউসার যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা বুঝতে পারবো। তাছাড়া অপটোইলেকট্রনিক ট্রান্সডিউসার কত ধরনের হয়, সেগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা ভিডিওতেও দেখবো, আবার আমরা হচ্ছে মুখে মুখে তো স্লাইড তো আছে সেই সাহায্যে আমরা বলবো। ফলে আমাদের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং হবে যে এদের অপারেটিং প্রিন্সিপালটা আসলে কিরকম হয়। তোমরাও আশা করি ভালো মতো এগুলো এক্সপ্লেন করতে পারবা।
তাহলে ফার্স্টে আমরা কিছু বেসিক জিনিসের দিকে আসছি। এটা হলো আমাদের একটা বেসিক জিনিস, এটা আমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাকে খালি একটু মনে রাখার জন্য, একটু পরিচিতি করার জন্য আমরা এই জিনিসটা একটু বলতেছি। আমাদের পড়া শুরু হবে নেক্সট পৃষ্ঠা থেকে। দেখো আমাদের ফার্স্টে আছে হচ্ছে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার। তোমার কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ ফটো ইলেকট্রনিক ট্রান্সডিউসার, ঠিক আছে না? ফটো মানে কি? দেখো আমরা যখন ছবি তুলি তখন যদি ফ্ল্যাশ থাকে, ওই ফ্ল্যাশটা কিন্তু আমাদের চোখে আসে, ঠিক আছে? ওই লাইটটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা বহন করে। তাহলে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার বলতে আমরা বুঝি যেগুলো লাইটের এনার্জিটাকে কাজে লাগাবে এবং ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট হবে। দেখো কিন্তু তাই বলা আছে, দ্য ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার কনভার্ট লাইট এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার কি করতেছে? লাইট এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। বুঝতে পারছো? তাহলে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার তাহলে কি জিনিস? ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার হলো ওই সকল ট্রান্সডিউসার যেগুলো লাইট এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তোমরা কি বুঝতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি ঠিক আছে। তারপর আমরা একটু পরের দিকে আসি। আমাদের এই সকল যে ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার যেগুলো আছে, যেগুলো আমরা এখন পড়বো, সেখানে আমাদের কিছু সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস দ্বারা তৈরি করা হয়। আমরা কিন্তু ডায়োড পড়ছি, বিজেটি পড়ছি, মসফেট পড়ছি। এখানে আমরা দেখছি সিলিকন, জার্মেনিয়ামের কিছু মেটেরিয়ালস ইউজ করা হয়। এগুলো কিন্তু সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। আমাদের ফটো ইলেকট্রিক ট্রানজিস্টরে আমরা এই ধরনের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস ইউজ করব। এখানেও আমাদের পি টাইপ থাকবে, এখানেও আমাদের এন টাইপ থাকবে, ঠিক আছে? আর এখানে আমাদের একটা লাইটটাকে অ্যাবজর্ব করতে হবে। লাইটটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের একটা এলিমেন্টস দরকার, সেই এলিমেন্টস এর নাম হলো ফটো সেনসিটিভ এলিমেন্টস। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? আমাদের এখানে থাকতেছে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কিছু বুঝতেছি না। মানে কথা শুনতে পাচ্ছ না? স্যার পাচ্ছি তো। সে কি কিছু বুঝতেছে মানে আমি কিছু বুঝতেছি না আসলে সে কি বলতেছে। আচ্ছা তুমি কি বুঝতেছো আমাকে সেটা বলো তো। আমি এখানে তো তোমার হচ্ছে কোনো কিছু বোঝাচ্ছি না, আমি তোমাকে জাস্ট পরিচিত করে দিচ্ছি যে কি কি মেটেরিয়ালস এখানে থাকতে পারে, কি কি জিনিস থাকে। তোমার বোঝা জিনিস আমি তো তোমাকে বোঝাবোই। আর তুমি আমাকে যদি না বলো যে কি বুঝতেছো না, আমি তোমাকে কি ইনপুট দিব? ঠিক আছে আমি শুরু করতেছি, না বুঝলে আমাকে বলবা। দেখো এখানে প্রথমে লেখা আছে দা photoelectric transducer are typically made of semiconductor materials or photosensitive element। তাহলে photoelectric যে ট্রান্সডিউসার থাকবে সেই ট্রান্সডিউসারের মধ্যে আমাদের একটা ফটোসেনসিটিভ এলিমেন্ট থাকবে। সেই এলিমেন্টের কাজ হইলো আমাদের যে লাইটটা আছে, সূর্যের আলো আছে বা অন্য কোনো লাইট আছে, সেই লাইটের আলোটাকে সে অ্যাবজর্ব করবে এবং ইলেকট্রনটাকে নির্গত করে দিবে। তাহলে আমরা যে এক্সাম্পল গুলো এখন দেখবো, সেই এক্সাম্পল গুলোর মধ্যে আমাদের কাজ হইলো সূর্য আলো থেকে যে লাইট গুলো আছে সেই লাইট গুলোকে সে নিজে অ্যাবজর্ব করবে এবং ওখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এগুলো আমি পরে ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। আর এখানে যে লাইট, এই যে ইলেকট্রনটা বের হচ্ছে নির্ভর করবে লাইটের উপরে। লাইটের পরিমাণ যত বাড়বে এখানে ইলেকট্রন নির্গত হওয়ার পরিমাণও বাড়বে। লাইটের পরিমাণ যদি কমবে ইলেকট্রন নির্গত হওয়ার পরিমাণও কিন্তু কমে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ভোল্টেজ বা কারেন্ট পাবো সেই কারেন্টটা কিন্তু আমাদের লাইটের উপর নির্ভর করতেছে। লাইটের পরিমাণ বাড়লে ভোল্টেজের মান বাড়বে, লাইটের পরিমাণ কমলে ভোল্টেজের মান কমবে। এই হলো আমাদের হচ্ছে বেসিক কনসেপ্ট এখানে। এবার আমরা হচ্ছে হ্যাঁ সমানুপাতিক, লাইটের সাথে সমানুপাতিক। এবার আমরা হচ্ছে মেইন জিনিসে আসলাম, এখন থেকে আমাদের প্রশ্ন শুরু হচ্ছে, ঠিক আছে? টাইপস অফ ফটোইলেকট্রিক ট্রান্সডিউসার। ফটোইলেকট্রিক ট্রান্সডিউসারটা আমরা দেখতেছি, দেখো ফটো ইমিসিভ সেল, ফটো কন্ডাক্টিভ সেল, ফটো ভোল্টিক সেল, ফটো ডায়োড এবং ফটো ট্রানজিস্টর, এই রকম কিছু মেটেরিয়ালস আমরা হচ্ছে দেখবো এখন। ফটো ইমিসিভ সেল নিয়ে আমরা এখন পড়াশোনা করব। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতেছি, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ছবি? এটা ভালো করে বুঝবে, এটা পরীক্ষায় আসবে। স্ক্রিনে কি ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ জি, একটু ভালো করে বুঝবা। দেখো এটা বোঝার আগে আমরা একটু কেমিস্ট্রিতে চলে যাব, ঠিক আছে? আমরা দেখবো যে ক্যাথোড আর অ্যানোড মানে কি। একটু বলো তো ক্যাথোড আর অ্যানোড মানে কি? স্যার ক্যাথোড হচ্ছে পজিটিভ সাইড আর অ্যানোড হচ্ছে নেগেটিভ সাইড। টিপ সাইড।
এটা তোমার ভুল হয়েছে, কনসেপ্টটা ভুল আছে, ঠিক আছে? তাহলে এখন একটু ভালো করে বোঝো। আমাদের ক্যাথোড হলো কি, আমরা দেখো ছেলে আর মেয়ে, আমাদের সমাজে যেমন দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে ছেলে মানুষ, একটা হচ্ছে মহিলা মানুষ। ছেলে মানুষ মহিলা মানুষকে বিয়ে করতেছে, মানে মহিলার প্রতি ছেলের একটা আকর্ষণ থাকে। ঠিক তেমনি ইলেকট্রনের প্রতি পজিটিভ চার্জের একটা আকর্ষণ থাকে, ঠিক আছে? এখানে ক্যাথোডটাকে আমরা বলি হচ্ছে মেয়ে মানুষ, এই ক্যাথোডটা হলো মেয়ে মানুষ। আর হচ্ছে অ্যানোড মানে কি, অ্যানোড হলো আমাদের ছেলে মানুষ। যেমন দেখো, আমরা যদি অক্ষরটাকে কনসিডার করি, বাংলা যদি অক্ষর কনসিডার করি, স আর ম এর মধ্যে কোনটা আগে আসে? সটা আগে আসে। এই জন্য ছেলে হচ্ছে আগে আসবে, মেয়ে হচ্ছে পরে আসবে, ঠিক আছে? যেমন দেখো, আ আর হচ্ছে ক এর মধ্যে কোনটা আগে আসতেছে? আটা কিন্তু আগে আসে, তারপর ক আসে। এই জন্য ক্যাথোড হলো আমাদের মেয়ে মানুষ, আর অ্যানোড হলো আমাদের কি, ছেলে মানুষ। বুঝতে পারছো? তাহলে ক্যাথোড যেহেতু মেয়ে, তাহলে এখানে আমাদের ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, তাহলে ক্যাথোডের মধ্যে কি থাকবে বেশি? ইলেকট্রনটা বেশি থাকবে। আর অ্যানোড মানে যেহেতু ছেলে, তাহলে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের পজিটিভ চার্জের পরিমাণ বেশি থাকবে। যদি ক্যাথোড থেকে কোনো ইলেকট্রন নির্গত হয়, তাহলে সেই ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ বাড়বে? তার ইলেকট্রনের প্রতি আমাদের অ্যানোডের মধ্যে যে ছেলে থাকবে বা পজিটিভ চার্জ থাকবে, তার আকর্ষণটা বাড়বে। যখন ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নির্গত হবে, আমাদের অ্যানোড কি করবে? সেই ইলেকট্রনটাকে নিজেরা অ্যাবজর্ব করে নেবে। বুঝতে পারতেছো? কাজ হইলো, ক্যাথোড মানে হচ্ছে মেয়ে মানুষ মনে রাখবা, আর অ্যানোড মানে হলো ছেলে মানুষ। ক্যাথোডের মধ্যে আমাদের ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, কারণ মেয়ে মানে তো হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন আমাদের নেগেটিভ চার্জ, এখানে আমাদের কিন্তু ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে। আর অ্যানোড হচ্ছে ছেলে মানুষ, তাহলে এখানে আমাদের পজিটিভ চার্জের পরিমাণ আমাদের বেশি থাকবে। আশা করি বুঝতে পারছো একটু। তো সমস্যা আছে কিনা বলো। তাহলে দেখো, আমাদের হচ্ছে অ্যানোডটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদের ব্যাটারির কোন অংশ আমরা অ্যাক্টিভ করব? অ্যানোড যেহেতু ছেলে মানুষ, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তটা কিন্তু অ্যানোডের সাথে যুক্ত করতে হবে। দেখো, এখানে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে, সেই পজিটিভ প্রান্ত কিন্তু আমরা এখানে অ্যানোডের সাথে যুক্ত করছি, তাহলে এর নাম হইলো আমাদের অ্যানোড। অ্যানোডের কালেক্টরের আরেকটা নাম হইলো অ্যানোড। আর এখানে দেখো, ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটা আছে, সেই ঋণাত্মক প্রান্তটা আমরা কোথায় যুক্ত করছি? এইখানে দেখো, আমাদের ইমিটার আছে, সেখানে আমরা যুক্ত করছি। তাহলে ইমিটারের নাম কি হবে? ইমিটারের নাম হবে ক্যাথোড, যেহেতু এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা আছে। এখন যদি একগুচ্ছ লাইট এই ক্যাথোডের উপর আপতিত হয়, তখন সে ক্যাথোড থেকে ওই লাইটটা পুরোপুরি শোষণ করে নেয়, এবং ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নির্গত হবে। ওই ইলেকট্রনটা যখন বাইরের দিকে সরাসরি করবে, অ্যানোড যেহেতু পজিটিভ চার্জ, তখন সে কি করবে? ওই ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে নিবে। ফার্স্টের দিকে তুমি যদি কনসিডার করে দেখো, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কোনো রকম কিন্তু ইলেকট্রিক্যাল সংযোগ নাই। যেহেতু ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ নাই, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো রকম কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যখন সূর্যের আলো ক্যাথোডের উপর আপতিত হবে, তখন ক্যাথোড থেকে কিন্তু একটা ইলেকট্রন বের হয়ে আসবে। এভাবে সূর্যের আলো যত আপতিত হবে, ক্যাথোড থেকে ইলেকট্রন গুলো বের হয়ে আসবে, এবং ওই ইলেকট্রন গুলাকে শোষণ করবে। ওই ইলেকট্রন গুলো আমাদের অ্যানোড শোষণ করবে। ফলে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, এবং এর মধ্যে দিয়ে আমাদের পারছো। এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা একটা ভিডিও চালু করতেছি, এই ভিডিওটা দেখো, তাহলে আর কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। দেখো, আমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। তোমরা স্ক্রিনে কি কোনো ভিডিও দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। পাওয়া যাচ্ছে। দেখো এখানে, দেখো এখানে আমরা আসলে কি দেখতেছি, এখানে আমরা যে ফটো ইমিসিভ সেল দেখলাম, সেই সেলটা এখানে আমাদের দেখানো হয়েছে। এখানে আমাদের একটা ব্যাটারি লাগানো আছে, এটা হলো আমাদের ব্যাটারি। এটা হলো আমাদের ব্যাটারি। দেখো তো, ব্যাটারির ধনাত্মক প্রান্তটা, এটা কিন্তু আমাদের পজিটিভ টার্মিনাল। এটা কোথায় লাগানো আছে আসলে? ব্যাটারির ধনাত্মক প্রান্তটা লাগানো আছে হচ্ছে আমাদের এটার সাথে। তাহলে এটার নাম কি হবে বলতো? অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। তাহলে এটার নাম হবে আমাদের অ্যানোড।
আর দেখো তো এখানে যে নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে আমাদের, এটা কোথায় লাগানো আছে? এটা লাগানো আছে আমাদের এই টার্মিনালে, তাহলে এটা হবে ক্যাথোড। তাহলে এখন বলো যে কোথায় থেকে ইলেকট্রন নির্গত হবে, কে লাইট পাবে? সূর্যের আলো কিন্তু আমাদের, হ্যাঁ, ক্যাথোডে পড়বে, দেন অ্যানোড এটা লাইট পড়বে আর ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রিক যাবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা হলো আমাদের কনসেপ্ট, ঠিক না? ক্যাথোড থেকে যে ইলেকট্রন বের হবে সেই ইলেকট্রনটা অ্যানোড শোষণ করবে। কেন শোষণ করবে? কারণ অ্যানোড হলো আমাদের পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের কাজ হলো ইলেকট্রনকে আকর্ষণ করা, ঠিক আছে? এই আকর্ষণের কারণে কিন্তু ক্যাথোডের ইলেকট্রনটা অ্যানোডের দিকে আপাদিত হবে এবং এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হবে। তুমি ফার্স্টের দিকে দেখো, এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কোনো রকম কিন্তু কানেকশন নাই, কোনো সংযোগ আছে? কোনো সংযোগ নাই। তাহলে এখানকার কারেন্টের মান কত হবে বলো তো? এখানে কারেন্টের মান কত হতে পারে? কোনো কারেন্ট পাবা? যেহেতু দেখো ক্যাথোড, হ্যাঁ, জিরো। এই দেখো এখানে আমরা একটা অ্যামিটার দেখতেছি, এই অ্যামিটারে দেখো এর মান কত? এর মান হচ্ছে 0। এখানে কি আমরা মান 0 পাচ্ছি না? এখন আমরা কি করব? আমরা এখন এর মধ্যে সূর্যের আলো আপাদিত করব। সূর্যের আলো যদি আমরা আপাদিত করি তাহলে আমরা দেখবো যে এখানে কিছু পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে আমরা এখন দেখো, ভালো করে দেখবো। এই দেখো আমাদের একটা হলুদ কালার একটা আলো আসতেছে সাপের মতো দেখতে, সে আলোটা এখন আমাদের ক্যাথোডে আপাদিত হবে। দেখো ভিডিওটা আমি চালু করছি, দেখো এখন এই দেখো এই একগুচ্ছ আলো যখন ক্যাথোডে আপাতিত হবে তখন ক্যাথোড কি করতেছে? এই আলোটাকে শোষণ করে নিবে, ফলে একটা ইলেকট্রন ওই ক্যাথোড থেকে বের হবে এবং অ্যানোড ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। বুঝতে পারতেছো? এরকম ভাবে যখন কন্টিনিউয়াসলি যখন আলোগুলো যখন ক্যাথোডে আপাতিত হবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি কি হবে? ইলেকট্রন নির্গত হবে এবং এদের মধ্যে কিন্তু একটা কারেন্ট প্রবাহিত হবে। দেখো এখানে কিন্তু আমরা কারেন্টের মান পাচ্ছি 0.8 অ্যাম্পিয়ার। সূর্যের আলোর মান যত বাড়বে আমাদের কিন্তু কারেন্টের মানও তত বাড়বে। এইভাবে সাধারণত একটা ফটো এমিসিভ সেল অপারেটিং করে বা অপারেট করে। স্যার এইদিকে 2.5 এটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজ, ঠিক আছে? দেখো সব সময় দেখো যখন আমি এই ভিডিওটা চালু করছি তখন দেখো যখন কারেন্টের মান 0 ছিল তখন কিন্তু 2.4 ছিল, মানে ব্যাটারির ভোল্টেজ ফিক্স থাকতেছে, ব্যাটারির ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। এটা হলো আমাদের ব্যাটারির ভোল্টেজ। আর আমাদের হচ্ছে কারেন্টটা দেখো, যে যখন আমাদের এই সূর্য আলো আপাদিত হচ্ছে তখন কিন্তু আমরা কারেন্টের মান পাচ্ছি, তাই কিন্তু কারেন্টের মান পাচ্ছি না। তাহলে এভাবে একটা হচ্ছে ফটো ইমিসিভ সেল সূর্যের আলোকে কাজে লাগিয়ে বা লাইট এনার্জি থেকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল কারেন্ট উৎপন্ন করে। তোমাকে যদি আবার একটু পরিষ্কারভাবে বলি, তা দেখো আমাদের ফটো এমিসিভ সেলের দুটো টার্মিনাল থাকে, একটা হলো ক্যাথোড, একটা হলো অ্যানোড। ক্যাথোডটা ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যুক্ত থাকবে, সবসময় মনে রাখবা। অ্যানোড মানে হলো হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। তাহলে অ্যানোডটা পজিটিভ যেহেতু চার্জ, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। আর ক্যাথোড মানে হলো নেগেটিভ চার্জ বা মেয়ে মানুষ, তাহলে সে কোথায় যুক্ত থাকবে? ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। এখন একগুচ্ছ লাইট যখন আমাদের ক্যাথোডের উপর আপাতিত হবে তখন ক্যাথোড কি করবে? ওই লাইটটাকে শোষণ করে নিবে। যখন লাইটটাকে শোষণ করে নিবে তখন কি হবে? আমাদের ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নির্গত হবে। এভাবে ক্যাথোড যতগুলো লাইট শোষণ করবে ঠিক ততগুলো ইলেকট্রন এখান থেকে নির্গত হবে। এখন ইলেকট্রন যখন নির্গত হবে তাহলে ইলেকট্রন তো গ্রহণ করতে হবে, কিন্তু নিবে। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার? যেমন মেয়েদের প্রতি ছেলেদের একটা আকর্ষণ থাকে, ঠিক তেমনি এই ইলেকট্রনের প্রতি আমাদের পজিটিভ চার্জের একটা আকর্ষণ থাকে। ফলে এই ইলেকট্রনটা পজিটিভ চার্জটা নিজের দিকে আকর্ষণ করে নেয়, ফলে ইলেকট্রন গুলা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হয়। যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে এর মধ্যে একটা ইলেকট্রনীয় আদান প্রদান হচ্ছে। আর আমরা জানি ইলেকট্রনীয় আদান প্রদানের কারণে কারেন্ট প্রবাহিত হয়, ফলে আমরা এই সার্কিটে একটা কারেন্ট পাচ্ছি। এইভাবে সাধারণত একটা ফটো ম্যাসিভ সেল কারেন্টটাকে ভোল্টেজে কনভার্ট করে। আশা করি বুঝতে পারছো। বলো বুঝতে পারছো কিনা বলো। জি স্যার। হ্যাঁ, তোমাদের একজন কি বললা যে কে না বোঝে নাই, কে বোঝে নাই সেটা বলো, কি বুঝলো না তখন? সবাই বুঝছো তো, না খালি একজন দুজন বুঝছো? জি স্যার বুঝছি। স্যার বুঝছি।
স্যার বুঝছি স্যার। আমি দেখো খুব চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এখন যদি তোমরা যদি এখন অতিষ্ঠ হয়ে যদি বলো যে বুঝি নাই, না বুঝি, আমি তো আমার তো করার কিছু নাই। আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য। আমি তোমাকে দেখো যে অন্য স্যার কি করে সেটা জানি না, আমি চেষ্টা করি তোমাকে আসলে একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারলে তুমি ভালো বুঝতে পারবা। একটা মানুষের কথা দ্বারা তুমি ওইভাবে ঠিক মতো বুঝতে পারবা না। আমি এই জন্য তোমাদের ট্রাই করি যে কিছু ভিডিও নিয়ে আসা, অ্যানিমেশন ভিডিও নিয়ে আসা, যাতে তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাছাড়া আমি যদি কোনো জিনিস বোঝাই, সেই জিনিসটা বোঝানোর আগে আগে যেগুলো পড়ছো সেখানে তোমার হাতে লিঙ্ক আপ করে দেই, যাতে তোমাদের ওই জিনিসটা কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হয়, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এরপরে যদি না বুঝতে পারো তাহলে আমার ব্যর্থতা, আমি আসলে তোমাদের বোঝাতে পারবো না। তাহলে আমাদের হচ্ছে এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখন নতুন একটা কনসেপ্টের দিকে যাব। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে ফটোমেসিভ, এক্সপ্লেন দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ ফটোমেসিভ সেল, ঠিক আছে? তখন তোমাকে এটা অপারেটিং প্রিন্সিপালটা বর্ণনা করতে হবে। পরের দিকে আসি। দেখো আমাদের হচ্ছে ফটো কন্ডাক্টিভ সেলটা পরে আসবো। এখানে যে জিনিসটা আছে ফটোভোল্টিক সেল, এটাই হলো আমাদের সোলার সেল, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো, কারণ এটা যদি এখন তোমাকে বোঝাই তুমি আর বুঝবা না। আমি তোমাকে আগে হচ্ছে একটা সিম্পল জিনিসটাকে বোঝাবো, বোঝানোর পর তোমাদের ফটোভোল্টিক সেলে আমরা বোঝাবো। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ফটোভোল্টিক সেলটা একটু পরে আমি তোমাদের বুঝাবো। আগে তুমি হচ্ছে ফটো ডায়োডটা আগে বুঝো। ফটো ডায়োড মানে কি তুমি কি জানো যে ডায়োডের কাজ কি? তোমরা বলতে পারবা কেউ? ডায়োড আসলে কি কাজ করে আর ডায়োডের মধ্যে কি থাকে? স্যার একমুখী কারক, স্যার একদিকে বিদ্যুৎ প্রবাহ করে। মানে আর রেকটিফায়ারের একটা কাজ পি করে, ঠিক টাইপ আর না? একটা এন টাইপ নিয়ে পিএন জাংশন। ভেরি গুড। তাহলে দেখো আমাদের হচ্ছে একটা পিএন জাংশন, ঠিক না? দেখো এখানে আমাদের একটা পি টাইপ ধরলাম, এটা আমাদের পি টাইপ, আর এখানে আমরা একটা এন টাইপ ধরলাম। তাহলে এটাকে আমাদের কি মোডে কাজ করাতে হবে? দুটা মোড আছে কিন্তু। একটা ডায়োডে দুটা মোড থাকে, একটা হলো ফরওয়ার্ড মোড, একটা হলো রিভার্স মোড। তুমি যদি ফরওয়ার্ড মোডে কাজ করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? তাহলে ব্যাটারি ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এন টাইপের সাথে যুক্ত করতে হবে, তাহলে তোমার কিন্তু ফরওয়ার্ড মোডে কাজ করবে, ঠিক না? তোমার যদি এই জিনিসটা মনে না থাকে তাহলে একটা কাজ করতে পারো, মনে রাখবা যদি ছেলে ছেলে বিয়ে দিতে পারো বা মেয়ে মেয়ে বিয়ে দাও তাহলে সেটা হবে কি ফরওয়ার্ড বায়োস, ঠিক আছে? ছেলে ছেলে বিয়ে দিবা, ছেলের সাথে ছেলের বিয়ে দিবা এবং মেয়ের সাথে মেয়ের বিয়ে দিবা, তাহলে যেটা পাবা সেটা হলো তোমার হচ্ছে ফরওয়ার্ড বায়োস। আর যদি ছেলে মেয়ে বিয়ে দাও, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সেটা হবে রিভার্স বায়োস। যদি ছেলের সাথে মেয়ের বিয়ে দাও, যেটা আমাদের দেশে হয় বা কালচার থাকে, সেটা হলো তোমার হবে কি রিভার্স বায়োস। দেখো এটা কিভাবে বুঝতেছি। এই দেখো ব্যাটারি ধনাত্মক প্রান্ত, ব্যাটারি নেগেটিভ প্রান্ত, পি টাইপ মানে পজিটিভ প্রান্ত, এন টাইপ মানে নেগেটিভ প্রান্ত। এই দেখো পজিটিভ পজিটিভ যুক্ত হয়েছে, নেগেটিভ নেগেটিভ যুক্ত হয়েছে, মানে ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, তাহলে কি হবে? তাহলে হলো তোমার হচ্ছে ফরওয়ার্ড বায়োস। আর যদি তুমি ছেলে মেয়ে বিয়ে দাও মানে কি, ব্যাটারিটা এখন চেঞ্জ করে দিলা, চেঞ্জ করে দেওয়ার পর এখানে ছোট দিলা, এখানে বড় দিলা, এখানে তোমার কি হলো? এখানে তোমার নেগেটিভ পজিটিভ বিয়ে হয়েছে, মানে ছেলে আর মেয়ে বিয়ে করছে, মানে আমাদের দেশে যেটা হচ্ছে। তাহলে সেটা কি হলো? সেটা হলে ডায়োডটা রিভার্স বায়াসে কাজ করবে। তাহলে আমরা বুঝতেছি একটা ডায়োড দুটা মোডে কাজ করে, একটা হলো ফরওয়ার্ড মোড, একটা হলো রিভার্স মোড। ফরওয়ার্ড মোডে আমরা জানি যে 0.7 ভোল্টেজ পাইলে ডায়োডটা অন হয় এবং এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়। এখানে কিন্তু কোনো ডিফ্লেকশন লেয়ার থাকে না, ফরওয়ার্ড অবস্থায় কিন্তু কোনো ডিফ্লেকশন লেয়ার থাকে না, কারণ ডায়োডটা অ্যাক্টিভ থাকে। কিন্তু তুমি যখন রিভার্স মোডে কাজ করবা তখন ডায়োডের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের কারণে খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতে পারে, ঠিক আছে? তাহলে এখন তুমি চিন্তা করো রিভার্স মোডে তোমার কেন আসলে কারেন্ট প্রবাহিত হয় না? রিভার্স মোডে আমাদের একটা প্রবলেম হয়, প্রবলেমটা হলো পি টাইপ এবং এন টাইপের মধ্যে একটা ডিফ্লেকশন রিজন তৈরি হয়। দেখো এটা আমাদের পি টাইপ এন টাইপ আছে না, এদের মাঝখানে দেখো পি টাইপটাকে আমরা মানে পজিটিভ চার্জ দ্বারা চিহ্নিত করব, এন টাইপটাকে আমরা নেগেটিভ চার্জ দ্বারা চিহ্নিত করব। ধরো এখানে আমরা পজিটিভ চার্জ দিলাম, এখানে আমরা পজিটিভ চার্জ দিয়ে রাখলাম, এই পজিটিভ চার্জকে এই নেগেটিভ চার্জ আকর্ষণ করবে, ফলে এটা একটা এরিয়া তৈরি হলো। আর এখানে আমাদের পজিটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জকে তারা আকর্ষণ করবে। এখানে দেখো যে আমরা আকর্ষণ করতেছে, আকর্ষণ করলে কি হবে? এখানে একটা এরিয়া তৈরি হলো। তাহলে মাঝখানে কি হয়েছে? মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না?
এই ফাঁকা জায়গাকে বলা হয় ডিফ্লেকশন রিজন। তাহলে রিভার্স বায়োস অবস্থায় আমাদের এরকম একটা ডিফ্লেকশন রিজন তৈরি হয়, বিধায় এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। বুঝতে পারছো? তাহলে একটা ডায়োডের রিভার্স বায়োস অবস্থায় কি তৈরি হয়? ডিফ্লেকশন রিজন তৈরি হয়, বিধায় এর মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এখন আমাদের কাজ হলো, যেহেতু ডায়োড ফরওয়ার্ড মোডে কাজ করে, তাহলে সেই মোডে আমাদের কিন্তু কাজ করা দরকার নাই, সেটা ফরওয়ার্ড মোডে কাজ করতেছে। তাহলে ফটো ডায়োডের কাজ হবে, ফটো ডায়োডটা আমাদের রিভার্স মোডে কাজ করবে, যে মোডে আমাদের কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে আমরা কাজ করব কি, এখানে আমরা লাইটটাকে অ্যাপ্লাই করব এবং এর মধ্যে আমরা কারেন্টটাকে প্রবাহিত করব। ধরো এখন আমরা কি করতেছি, এই যে আলোটা আছে, এই যে পিএন জাংশনটা আছে, এদের মধ্যে একটা ডিফ্লেকশন লেয়ার তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমরা সূর্যের আলোটাকে আপাদিত করতেছি। ধরো এর মধ্যে আমরা সূর্যের আলোটাকে আপাদিত করলাম। সূর্যের আলো বা লাইটের মধ্যে আমাদের কি থাকে বলো না? সূর্যের আলোর মধ্যে আমাদের কিন্তু ফোটন থাকে। এই ফোটন মানে কি? ফোটন মানে হলো পজিটিভ এবং নেগেটিভ চার্জের সমন্বয়ে তৈরি। ফলে আমাদের এরকম একটা লেয়ার তৈরি হয় এদের মধ্যে। তো এরকম একটা লেয়ার তৈরি হয়। এটা এই যে আমরা টিয়া কালারে যেগুলো লিখতেছি, সেগুলো কিন্তু আমাদের লেয়ারটা তৈরি হচ্ছে ফোটনের কারণে। এই যে সূর্য আলোর কারণে কিন্তু এরকম লেয়ার তৈরি হয় এদের মাঝখানে। তারপর কি করতেছে, এই পজিটিভ চার্জ গুলা কি হচ্ছে, এই পজিটিভ চার্জ গুলা এই পজিটিভ চার্জের দিকে চলে আসতেছে, এই নেগেটিভ চার্জ গুলো আমাদের এই নেগেটিভ চার্জের দিকে চলে আসতেছে। সূর্যের আলো যত বাড়বে, এরকম পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আরো বেশি তৈরি হবে এবং তারা আবার মুভমেন্ট শুরু করবে। ঠিক আছে? সূর্যের আলো যত বাড়তেছে, এরকম পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, ফলে তাদের মধ্যে একটা মুভমেন্ট তৈরি হবে। আর আমরা জানি ইলেকট্রনের যখন মুভমেন্ট তৈরি হবে, তখনই কিন্তু আমাদের একটা কারেন্ট আমরা পাবো। যেহেতু দেখো এখানে ফাঁকা জায়গা ছিল, তখন কিন্তু আমরা কোনো কারেন্ট পাই নাই, কিন্তু সূর্যের আলোর কারণে এই ফাঁকা জায়গাতে আমাদের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এবং এরা মুভমেন্ট করতেছে, বিধায় আমাদের এই সার্কিটের মধ্যে কিন্তু এখন কারেন্ট প্রবাহিত হবে। এই জিনিসটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ভিডিও চালু করি। এই ভিডিওটা ভালোভাবে বুঝবা, না বুঝলে আমাকে ডেফিনেটলি বলবা, কারণ এই প্রিন্সিপালের উপর কাজ করেই কিন্তু আমাদের ফটোভোল্টিক সেলটা অপারেট করে। তো তুমি যদি এটা না বুঝো, তাহলে ফটোভোল্টিক সেলটাও বুঝতে পারবা না। দেখো আমাদের স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছে, আমি তোমাকে দেখতে পাচ্ছ? একটা ডায়োডের ছবি দেওয়া আছে, পিএন জাংশন এর ছবি দেওয়া আছে। জি স্যার। দেখো এখানে আমাদের যে পিএন জাংশন দেওয়া আছে, এই পি টাইপ আর এন টাইপের মধ্যে একটা মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা? জি স্যার। এই ফাঁকা জায়গাকে কি বললাম আমরা? এই ফাঁকা জায়গাটাকে আমরা কিন্তু ডিফ্লেকশন রিজন বললাম। তাহলে তুমি যদি নর্মালি চিন্তা করো, তাহলে এই ফাঁকা জায়গার কারণে কিন্তু এর রেজিস্টিভিটি অনেক বেশি থাকে। আর রেজিস্টিভিটি বেশি থাকার কারণে কিন্তু এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ঠিক না? খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে, অনেক কম, মানে সেগুলোকে নেগলেক্ট করি, আমরা ধরি না। এখন আমাদের কাজ হইলো, দেখো আমরা এখানে একটা লাইট রাখছি, এই লাইটের মাধ্যমে এই যে রিজনটা আছে, এই রিজনটাকে আমরা এখন আলো দিব। ফলে কি হবে, এই রিজনটা এই আলোটাকে অ্যাবজর্ব করবে। আমরা এটা একটু চালু করলাম, দেখো এখন আলো পড়তেছে। এটা আমাদের লাইট এনার্জি হতে পারে বা সূর্যের আলো হতে পারে। এই লাইট এনার্জির কারণে এখানে দেখো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তৈরি হইলো। দেখো এটা আমাদের পি টাইপ না, এটা আমাদের এন টাইপ। এই পি টাইপের মধ্যে আমাদের পজিটিভ চার্জ মানে হোল তৈরি আছে, এটা কিন্তু হোল, এগুলো এক একটা করে হোল। আর এখানে কি আছে, এটা আমাদের নেগেটিভ চার্জ, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক না? আর সূর্যের আলোর কারণে, ভালো করে বোঝো, সূর্যের আলোর কারণে কিন্তু এই যে ডিফ্লেকশন লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে কিন্তু হোল তৈরি হয়েছে এবং ইলেকট্রন তৈরি হয়েছে। এখন কি করব, এই ইলেকট্রনের যদি মুভমেন্ট করতে পারি আমরা, যদি কোনোভাবে যদি ইলেকট্রনের মুভমেন্ট শুরু হয়, তখন তুমি ধরে নিবা যে এখানে কারেন্ট প্রবাহিত হবে, আদারওয়াইজ কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে আমরা আবার ভিডিওটা একটু চালু করে দেখো। এই দেখো এই পজিটিভ চার্জ গুলো আমাদের বা হোল গুলো কি করতেছে, পি টাইপের দিকে যাচ্ছে, তাহলে একটা মুভমেন্ট পাইলা। এবং এই নেগেটিভ চার্জ গুলো আমাদের কি করতেছে, এন টাইপের দিকে যাচ্ছে, ফলে এখানে একটা মুভমেন্ট তৈরি হলো। তাহলে পি টাইপের দিকে একটা মুভমেন্ট এবং এন টাইপের দিকে একটা মুভমেন্ট তৈরি হয়েছে, বিধায় তুমি এখানে কিন্তু একটা কারেন্ট পাবা। এইভাবে সাধারণত একটা ফটো ডায়োড তোমার অপারেট করে। জিনিসটা কি বুঝছো? এটা কি বুঝছো তোমরা? ডিপ্লেশন রিজিয়ন কি সব সময় থাকবে? যখন ডিফ্লেকশন লাইট পড়বে তখন কি রিমুভ
না না না, ডিপ্লেশন রিজন দেখো আমরা জানি যদি একটা ডাইরেক্ট ফরওয়ার্ড বায়াস থাকে, ঠিক আছে না, দেখো এখানে কিন্তু রিভার্স বায়াস দেওয়া আছে। দেখো আমরা বলছিলাম না ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, দেখো এখানে ছেলে আছে আর এটা আমাদের মেয়ে না, এন মানে তো মেয়ে, নেগেটিভ চার্জ। তুমি ছেলে মেয়ের বিয়ে দিছো, ছেলে মেয়ের বিয়ে দিলে কি হবে, রিভার্স বায়াস হবে। যখন তোমার রিভার্স বায়াস হবে তখন তোমার ডিপ্লেশন রিজন তৈরি হবে। ফরওয়ার্ড বায়াসে কিন্তু কোনো ডিপ্লেশন রিজন তৈরি হয় না, ফরওয়ার্ড বায়াসে কিন্তু তুমি কারেন্ট পাবাই। যখন তুমি রিভার্স বায়াসে অ্যাপ্লাই করবা তখন তোমার ডিপ্লেশন রিজন তৈরি হবে, তখন তুমি হচ্ছে এই লাইটটাকে অ্যাপ্লাই করবা, তখন এই লাইটটা কাজ করবে। আদারওয়াইজ কিন্তু কোনো লাইট কাজ করবে না। ফরওয়ার্ড বায়াসে এরকম কোনো লাইটের কোনো প্রভাব নাই, ঠিক আছে, শুধুমাত্র রিভার্স না স্যার, বায়াসে আমি কাজ বলতে করবে। চাচ্ছিলাম স্যার, মানে স্যার লাইটটা পড়লে কি আর কি মানে এই ডিপ্রেশন রিজিয়নটা রিমুভ হবে কিনা সেটা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই তুমি লাইট যখন পড়বে না তখন এই ডিপ্রেশন রিজনটা রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যায় তো আমাদের পি টাইপ আর এন টাইপের সচল হয়ে যায়। দেখতে পাচ্ছ না জি স্যার, এখানে এটাই আমাদের এক্সট্রা ভাবে কাজ তৈরি হচ্ছে। এই ডিপ্লেকশন লেয়ারটা রিমুভ হওয়ার কারণে তো কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটাই হলো জি আমাদের স্যার। মেন কনসেপ্ট। তোমরা কি বুঝতে পারছো বাকিগুলা? জি স্যার। জি স্যার। শাকিল খান তোমার কি অবস্থা বলো, তুমি বুঝছো? জি স্যার। তাহলে আমাদের কিন্তু এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। এটা হলো আমাদের ফটো ডায়োড, ঠিক আছে। আজকে আমাদের আরেকটা টপিক করবো, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। ওটা হবে আমাদের হচ্ছে ফটোভোল্টিক সেল, সেম অপারেটিং প্রিন্সিপাল আমরা এখন একটু দেখবো। দেখো ফার্স্টের দিকে আসছি যে ফটোভোল্টিক সেল, ঠিক আছে। ফটোভোল্টিক সেলটা আসলে কি জিনিস, আমরা বাসা বাড়িতে যে সোলার সেল ইউজ করি সেই সোলার সেলটাই হলো আমাদের হচ্ছে ফটোভোল্টিক সেল। আমাদের বাসা বাড়িতে যে সোলার প্যানেল আছে সেই প্যানেলের যে সেলগুলো থাকে সেই সেলগুলো সাধারণত এই ফটোভোল্টিক সেল বলে। আমাদের কিছু এখানে লেখা আছে, সেই লেখাগুলো আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিব, তারপর এর অপারেটিং প্রিন্সিপালটা তোমাকে দেখাবো। ফার্স্টে দেখো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভ ট্রান্সডিউসার। এটাকে কিন্তু আমরা অ্যাক্টিভ ট্রান্সডিউসারও বলি। এখন তোমাকে যদি বলা হয় যে কেন এখানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার আমরা বলতেছি, তখন তুমি বলবা এখানে আমরা সূর্যের আলোটাকে কাজে লাগাচ্ছি, সূর্যের আলোটাকে কাজে লাগানোর ফলে এটা আমরা কি করতেছে, এটা আমাদের ভোল্টেজ বা কারেন্টে কনভার্ট করতেছে, ঠিক আছে। যখন সূর্যের আলো এই ফটোভোল্টিক সেলের উপর পড়ে সে তখন সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা কারেন্ট পাই। আর আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সডিউসার হলো ওই সকল ট্রান্সডিউসার যে সকল ট্রান্সডিউসার নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। যেহেতু ফটোভোল্টিক সেলও লাইট এনার্জিটাকে ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে, তাই ডেফিনেটলি এটা হলো আমাদের অ্যাক্টিভ ট্রান্সডিউসার। তাহলে পরীক্ষা যদি আসে যে ফটোভোল্টিক সেলকে কেন অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলা হয়, তাহলে পারবা তো মনে হয়, ঠিক আছে। তারপরের লাইনটা দেখো, the current start flowing into the photovoltaic cell when load is connected to it। যখন তুমি ফটোভোল্টিক সেলের সাথে যখন একটা লোড লাগাবা তখনই তার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, আদারওয়াইজ কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। এটা তুমি কিভাবে বুঝবা, দেখো আমাদের এখানে যে সার্কিটটা আছে এখানে লোডটাকে আমরা মুছে দিলাম, ধরো এখানে আমরা সাদা করে দিলাম, এই ধরো এই লোডটা এখন নাই। এখন বলতো আমরা জানি কারেন্টটা সবসময় বদ্ধ পাথে প্রবাহিত হয়। তোমার এখানে কি কোনো বদ্ধ পাথ আছে এখন? এখানে কিন্তু কোনো বদ্ধ পাথ তোমার নাই। যেহেতু কারেন্টটা বদ্ধ পাথ ছাড়া প্রবাহিত হয় না, আর এখানে যেহেতু কোনো বদ্ধ পাথ নাই, ওপেন সার্কিট, তাহলে এখানে কারেন্টের মান কত হবে বলতো? ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান হবে 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে 0 কারেন্ট পাবো। তাহলে কারেন্টটা কিন্তু আমরা পাচ্ছি না। যখন আমরা এই লোডটাকে যখন যুক্ত করতেছি তখন এর মধ্যে একটা বদ্ধ পাথ তৈরি হচ্ছে। যখন আমরা লোডটাকে যুক্ত করব তখন এর মধ্যে একটা বদ্ধ পাথ তৈরি হবে, এই বদ্ধ পাথের কারণে কিন্তু এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। এটাই বলতেছে কারেন্ট স্টার্ট ফলোইং থ্রু দা সেল when load is connected to it, যখন এর মধ্যে লোড অ্যাপ্লাই করা হবে। আশা করি বুঝতো মনে হয়, এটাও বুঝছো? এটা নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে পরেরটাতে আসো, যে দেখো এখানে আমাদের পি টাইপ দেওয়া আছে, এন টাইপ দেওয়া আছে। দেখো পি টাইপ সিলিকন, এন টাইপ সিলিকন। তাহলে পি টাইপ এন টাইপ আমরা কোথায় ব্যবহার করি? সেমিকন্ডাক্টরে ব্যবহার করি না, ডায়োডে ব্যবহার করি, তারপর হচ্ছে আমরা হচ্ছে বিজেটি তে ব্যবহার করি। ঠিক এখানেও কিন্তু পি টাইপ এন টাইপ কিন্তু আমরা ব্যবহার করতেছি, এবং এটাও কিন্তু আমাদের একটা সিলিকনে হতে পারে বা সিজিয়াম হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে, এই সকল মেটেরিয়াল দ্বারা তৈরি করা হয়। এটা তোমার হচ্ছে মেটেরিয়াল। এখন মেন কাজটা তুমি একটু বোঝো।
দেখো এখানেও কিন্তু পি টাইপ সিলিকন থাকে, এন টাইপ সিলিকন থাকে। যখন এরা পি টাইপ সিলিকন, এন টাইপ সিলিকন থাকবে তখন তুমি বুঝে নিবা এদের মধ্যে একটা ডিফ্লেকশন লেয়ার তৈরি হবে। যেমন ডায়োডের মধ্যে একটা ডিফ্লেকশন লেয়ার তৈরি হয়েছিল, ঠিক এর মধ্যেও কিন্তু একটা ডিফ্লেকশন লেয়ার তৈরি হয়। যখন সূর্যের আলোটা এর মধ্যে পড়তেছে বা লাইট এনার্জিটা এর মধ্যে পড়তেছে, তখন এর মধ্যে কি হয়, পজিটিভ চার্জ বা হোলগুলা কোন দিকে যাবে, পি টাইপের দিকে যায়, এবং নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলো আমাদের এন টাইপের দিকে যায়। সেটা আমরা কিন্তু একটু আগে ভিডিওতে দেখলাম। ঠিক ওই কাজটাই এখানে হয়। যখন সূর্যের আলো এর মধ্যে পড়ে তখন পি টাইপটা মানে হোলগুলো আমাদের লাল কালারে দেখাইছে, লাল কালারে দেখাইছি, এটা কোন দিকে যাচ্ছে, এটা আমাদের পি টাইপের দিকে আসতেছে, এটা পি টাইপের দিকে মুভমেন্ট করতেছে। আর আমাদের হচ্ছে এই ব্ল্যাক কালারটাকে আমরা হোল ইলেকট্রনটা বোঝাচ্ছি, এই ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে, এন টাইপের দিকে যাচ্ছে। ফলে আমাদের যে ডিফ্লেকশন রিজনটা ছিল সেই ডিফ্লেকশন রিজনটা থাকতেছে না। আর ডিফ্লেকশন রিজন না থাকলেই কিন্তু এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে যদি এখানে লোড অ্যাপ্লাই করা হয়। সাধারণত এই ফিনোমেনার উপর কাজ করেই ফটোভোল্টিক সেলটা অপারেট করে। এটা হলো ওয়ান কাইন্ড অফ অপারেটিং প্রিন্সিপাল অফ কার মতো, যে ফটোডায়োডের মতো। ফটোডায়োড যেভাবে কাজ করে ঠিক সেই কাজটাই সে করতেছে। শুধু পার্থক্য হলো ফটোডায়োডের ভোল্টেজটা কম আর এর ভোল্টেজটা হলো বেশি, কারণ একটা সোলার প্যানেলে কিন্তু অনেকগুলো সোলার সেল থাকে, প্রায় তোমার হচ্ছে 400টা মতো সোলার সেল থাকে, এই কারণে এর ভোল্টেজটা অনেক বেশি হয়। তুমি দেখো এখানে কি বলতেছে, when semiconductor materials absorb light, যখন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল লাইটটা অ্যাবজর্ব করবে, the free electron of materials এর মধ্যে যে ফ্রি ইলেকট্রন থাকে সেটা মুভ করা শুরু করবে, সেটা চলাচল করা শুরু করবে। এই ফিনোমেননটাকে বলা হয় ফটোভোল্টিক ইফেক্ট। তো পরীক্ষায় যদি আসে, তোমাকে যদি ভাইভাতে কোশ্চেন করা হয় ফটোভোল্টিক ইফেক্ট বলতে তুমি কি বোঝো, তখন তুমি কি বলবা, যখন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল লাইটটা অ্যাবজর্ব করবে তখন সেখানে কি উৎপন্ন হবে, ওই যে লাইটের কারণে কিন্তু ডিফ্লেকশন রিজনে কিন্তু আমাদের ফ্রি ইলেকট্রন অথবা হোল তৈরি হয়। এই ইলেকট্রন আর হোল কি করে, ইলেকট্রন গুলো আমাদের এন টাইপের দিকে যায় আর হোল গুলো আমাদের পি টাইপের দিকে যায়। ফলে আমাদের এই ফ্রি ইলেকট্রন যেগুলো তৈরি হয়েছিল সেগুলোর মধ্যে একটা মুভমেন্ট তৈরি হয়। এই মুভমেন্টের তৈরি হওয়াটাকেই বলতেছে ফটোভোল্টিক ইফেক্ট। ফটোভোল্টিক ইফেক্টের কারণে এই মুভমেন্টটা তৈরি হয়। দা মুভমেন্ট অফ ইলেকট্রন, এই যে ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টের কারণে কিন্তু আমাদের এই সেলের মধ্যে কারেন্টটা ডেভেলপ হয়, এবং ওই কারেন্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের যে ফ্রি ইলেকট্রন থাকতো, ফ্রি ইলেকট্রনটা আমাদের ফটোর কারণে মানে আমাদের যে লাইট থাকে সেই লাইটের কারণে উৎপন্ন হইলো। ওই লাইটের কারণে যে আমাদের যে ফ্রি ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে সেই ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের কারণে একটা কারেন্ট উৎপন্ন হয়, সেই কারেন্টটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক কারেন্ট। এটাই হলো আমাদের হচ্ছে ফটোভোল্টিক সেলের অপারেটিং প্রিন্সিপাল। এখন বলো এটা দিয়ে কোনো প্রবলেম আছে কিনা, আর কি বোঝো নাই? স্যার এটা আর ফটোডায়োড সেমই প্রায়। হ্যাঁ, এটা সেম জিনিস, একই জিনিস, শুধুমাত্র দেখবা যে সোলার যে সেল আছে না, তোমরা যদি ফিজিক্যালি দেখো তাহলে বুঝতে পারবা এরকম একটা সোলার সেল থাকে, নেটে দেখলেও দেখতে পাবা। এখানে এরকম ভাবে প্রত্যেকটা খাস করা থাকে, এরকম ভাবে ধরো যে প্রত্যেকটা ভাগ করা থাকে, এই প্রত্যেকটা ভাগে একটা করে তোমার সোলার সেল থাকে, মানে এরকম সেল থাকে একটা করে প্রত্যেকটা ভাগে। এই কারণে তোমার ভোল্টেজটা অনেক বেশি হয়। ঠিক আছে, আর ডায়োডে শুধুমাত্র একটা থাকে, এই কারণে ভোল্টেজ অনেক কম হয়। বুঝতে পারছো? আর এখানে যে অনেকগুলো সেল আছে, যে প্রত্যেকটা সেলের মধ্যে ভোল্টেজ থাকতেছে, প্রত্যেকটা সেল থেকে তুমি 0.7 ভোল্ট পাবা বা 0.5 ভোল্ট পাবা। তো প্রত্যেকটা যোগ করো, যোগ করলে একটা বিশাল ভোল্টেজ পাও। ফলে এখান থেকে তুমি 120 ভোল্ট পাচ্ছ বা 30 ভোল্ট পাচ্ছ, এভাবে পাইতে পারো। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো সেল যুক্ত থাকে। তাহলে ফটো ডায়োডটা হলো একটা সেল, আর অনেকগুলো ফটো ডায়োডের সমন্বয়ে তৈরি করা হয় আমাদের হচ্ছে ফটোভোল্টিক সেল। এই জন্য তোমাকে বলছিলাম যে আগে ফটো ডায়োডটা বোঝো, ফটো ডায়োডটা বোঝা হলে ফটোভোল্টিক সেলটা এমনি বুঝবা। এখন এটা নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, তাহলে আমি আবার বুঝে দিব, আর না হলে আজকে আমাদের পড়া এখানে শেষ করবো। বলো কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে? নাই স্যার। স্যার ফ্রাইডে কি কোনো ক্লাস নেওয়ার কথা ছিল আমাদের? একটা এক্সট্রা ক্লাস না, একটা মেকআপ ক্লাস নিতে হবে, সেই ক্লাসটা তোমরা চুজ করে দিবা। এখানে সিআর আছে, সিআর বললে দিবে। মানে সিআর 5 কোনো আছে নাকি তুমি? স্টুডেন্ট এরকম কিছু বলছেন? বুঝি না আমি।
মানে স্যার সিটি নিয়ে কি কিছু বলছেন? আমি আসলে ক্লাস করি নাই তো এজন্য স্যার শিওর না, জানি না। সিটি নিয়ে কিছু বলি নাই, হয়তো সিটি নিয়ে বলছিলাম এটা মনে নাই আমার, কিন্তু ফোন দিয়ে সিআর আগে ফোন দিতে হতো। সিআর আছে স্যার নেক্সট ক্লাসে নিতে চাইছিলেন তো সোমবারে? যাইছিলাম কিসের টপিকের উপরে? স্যার এই যে আজকে যে পর্যন্ত পড়াবেন সেই উপরে আরেকটা ক্লাস আসছে। ও না, আমি বলি তোমাকে। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার মেবি। হ্যাঁ, পাইজো ট্রানজিস্টর, তাহলে পরীক্ষা দিও তাহলে। তাহলে ঠিক আছে, তাহলে স্যার এখানে পরীক্ষা দিব। তাহলে সোমবারে পরীক্ষা দিবা, দিও। স্যার ওটা কি গুগল ফর্ম হবে? হ্যাঁ, গুগল ফর্ম হবে। ফাইম তুমি হচ্ছে পরীক্ষা দিতে হবে না, তার আগের দিন রাত্রেবেলা আমাকে একটা মেসেজ দিও, না লাগবে আবার ফোন দিয়ে একটু আমাকে। জি স্যার। স্যার কোশ্চেন কি আগেরটার মতো হবে, মানে না, শর্ট এমসিকিউ না কোশ্চেন কিন্তু, থাকবে? না এমসিকিউ না কিন্তু, তোমাদের হচ্ছে কোশ্চেন লিখতে হবে। আমি তোমাদের হয়তো দুটা কোশ্চেন দিব বা একটা কোশ্চেন দিব, আর যে কোশ্চেন দিব সেই কোশ্চেন পরীক্ষায় পড়বে, তোমাদের বলে দিলাম। যাও, তোমাদের মেন যে পরীক্ষা দেবা গুগল ফর্মে, সেই কোশ্চেনটাই তোমাদের তার গুগল মানে ফর্মে স্যার দিয়ে আমাদের দিবে। ফাইল আপলোড অপশন দিবেন? হ্যাঁ, ফাইল আপলোড স্যার তোমাকে ভালো করে বলে দেই যে এখান থেকে যে পরীক্ষা দিবা তোমরা যেন আবার কমপ্লেন না করো। তোমরা অনেক কমপ্লেন করে, কিন্তু কমপ্লেন হচ্ছে এটা যে তোমাদের ফাইল আপলোড তুমি করতে পারবা, তুমি পিডিএফ করে দাও, তুমি গুগল ফর্মে পরীক্ষা দাও, সেটা তুমি দিতে পারো। তোমাকে আমি সময় দেবো, ওই সময়ের মধ্যে তুমি দিবা। আর এমন কোনো সময় দিব না যে সময় তুমি পারবা না, আর এমন কোনো ম্যাথও আমি দিব স্যার না। আপনি ওই পরীক্ষার টাইমে তো জুমে অ্যাক্টিভ থাকবেন, যদি কারো সমস্যা হয় আপনারা বলবে, এটাই তো তো না, এটা দেখো, এটা আমি বলি, বুঝছো, আমি জুমে একটি থাকি, তারা বলে। তারপর কালকে তোমাকে বলে তুমি কি বলবা? কালকে আমাকে রাত 2টার দিকে ফোন দিছে একজন, তাকে 191 ডিবি ব্যাচে, ঠিক আছে, সে ফাইল আপলোড করছে একটাতে, ধরো যে 8 নম্বর ফাইল আপলোড করা জায়গায় সে একটা ভুল ফাইল আপলোড করছে। এখন সে আমাকে বলতেছে, স্যার আমি তো অঙ্ক বাসায় বসে করছি, এখন আমি তো ফাইল আপলোড ভুল করছি, তো আমাকে আমাকে নাম্বার দিবেন না কেন? আর আমি তো খাতায় তো পাই না, এখন আমি নাম্বার দেবো কিভাবে বলো? তুমি হচ্ছে 8 নম্বর কোশ্চেন তুমি ভুল আনসার করছো, তুমি ভুল আনসার, ওটা আমি দেখছি। আর সে বলতে সেটাকে বাসায় বলে বসে করছে। তুমি তো কালকে রাত্রেবেলা করতে পারতা অঙ্কটা, ওটা আমাকে দেখাতে পারতো, স্যার আমি তো রাত্রেবেলা, স্যার আমি এটা করছি আগে, অনেক আগে করছি। তখন আমি নাম্বার দেবো তোমাকে, বলো? না এরকম ঝামেলা হয়। মারতে হবে। তোমরা এমন কোনো কাজ করবে না ঝামেলা সৃষ্টি হবে, ঠিক আছে? তুমি পিডিএফ করে জমা দাও, আমার তো সমস্যা নাই। আমি তো বলি না যে তুমি পিডিএফ নিবো না, পিডিএফ করে দিতে পারো, অথবা তুমি ফাইল আপলোড করে দিতে পারো, বা তুমি স্যার গুগল তাহলে একটা কাজ করেন একবারে স্যার, যেহেতু ম্যাথ দেবেন তাহলে স্যার একবারে অ্যাসাইনমেন্ট আকারে দেন, আমরা টাইমের ভিতরে গুগল ক্লাস না, ওটা দিলে একটা ঝামেলা আছে, বুঝছো? তোমাদের অফিস থেকে আবার ঝামেলা করবে যে আমি তো দিয়ে দিতে একসাথে পারি। অ্যাসাইনমেন্ট নিতে পারবেন, এটা তো আপনার অফিস থেকেই সিদ্ধান্ত আছে। একটা তো আপনি হ্যাঁ, গুগল অ্যাসাইনমেন্ট নিলে নিতে কি, পারবেন আর দুইটা শোনো, গুগল ফর্মে নিতে পারবেন। আমি একটু বলি যে অ্যাসাইনমেন্ট যেটা আছে না, আমি তোমাকে তো ওই কাজই বলতেছি যাতে আমাদের ঝামেলা না হয়, ঠিক আছে? আমি তোমাকে তো অ্যাসাইনমেন্ট করার অপশন দিলামই, তুমি তো পিডিএফ করে জমা দিতে পারবা, কোশ্চেন তোমার গুগল ফর্মে থাকুক, আমি পিডিএফ করার অপশন দিব। কারণ কিন্তু আমি তোমাদের অফিসে দেখাবো মানে যে স্যার আমি আপনি দুটাই নিজের দিচ্ছি, মতো ঠিক একবারে আছে? ওইভাবে অপশন দিয়ে দেবেন, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডের মধ্যে যে পরীক্ষা দিলাম না, ঠিক ওই আছে, অপশনটা বলে দিব, দেবেন। যাতে তোমাদের অফিস থেকে কোনো ঝামেলা না করে। ঠিক আছে স্যার। কারণ তোমাদের তো অফিসে বলছে, বুঝছো, আমাদের মিটিং হয়েছিল কিছুদিন আগে, তখন আমাদের বলে দিয়েছে যে এইভাবে পরীক্ষা নিতে, তো আমাকে তো ওইভাবে ফলো করতে হবে। আর মেন কথা হলো তোমাদের যে খাতাগুলো আছে না, সেগুলো আমাকে জমা দিতে হয়, এটা হলো মেন সমস্যা। যে একটা পরীক্ষা দেখলাম, খাতা দেখলাম না, না দেখে নাম্বার দিয়ে দিলাম, ধরতে হবে না, তোমার খাতা তো জমা দিতে হবে। স্যার আরেকটা বিষয়, স্যার আমাদের প্রেজেন্টেশন। একটা মিনিট দাঁড়াও, আমি একটু রেকর্ডিং অফ করে দিই।